নমস্কার, গল্পপাঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পের নাম কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। গল্প পাঠে অর্পণ ও সুস্মিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। ঠাকুরদাস মুখার্জির বয়স্কা স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের বড় ব্যবসায়ী এবং বেশ ধনী। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলেও আছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর সব মিলে সে যেন একটা উৎসব বেঁধে গেল। লাশ নিয়ে যাওয়ার এই জাঁকজমকপূর্ণ দৃশ্য দেখার জন্য গ্রামের সমস্ত মানুষ এসে ভিড় করল। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা আর ঘন করে মাথায় সিঁদুর লেপে দিল। ছেলের বউরা কপালে চন্দন মাখিয়ে দামি কাপড় দিয়ে শাশুড়ির দেহ ঢেকে দিল এবং নিজেদের আঁচল দিয়ে শেষবারের মতো তার পায়ের ধুলো মুছে নিল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এই যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পর আবার নতুন করে স্বামীর বাড়ি যাচ্ছে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গীকে বিদায় দিয়ে আড়ালে 2 ফোঁটা চোখের জল মুছে দুঃখ ভারাক্রান্ত মেয়ে আর তার ছেলের বউদের সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে সকালের আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সাথে সাথে যেতে লাগল। দূরে দাঁড়িয়ে আরেকজন এই দলের সঙ্গী হলো। সে হলো কাঙালির মা। সে তার ঘরের উঠান থেকে গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রইল তার হাঁটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সকলের পেছনে শ্মশানে এসে উপস্থিত হলো। গ্রামের কাছে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে সেই ভোরবেলাতেই কাঠের ভার, চন্দনের টুকরো, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ রাখা ছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। দূরে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে মরা পোড়ানোর সমস্ত কর্মকাণ্ড প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল। প্রশস্ত পর্যাপ্ত চিতার ওপর যখন শবদেহটি রাখা হলো, তখন তার রাঙা পা দুটো দেখে কাঙালির মার চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে হলো ছুটে গিয়ে এক বিন্দু আলতা মুছিয়ে নিয়ে তা মাথায় দেয়। বহু কণ্ঠে যখন হরিধ্বনি দিয়ে ছেলে মন্ত্র পড়ে লাশের গায়ে আগুন দিল, তখন কাঙালির মার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো আর মনে মনে বারবার বলতে লাগলো, ভাগ্যি মানিমা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গারোহণ, তা কাঙালির মার দেখে গর্বে বুক ফুলে ফুলে উঠতে লাগলো। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এরই মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো। ভিতরে কে যেন বসে আছে।
মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। উপরের দিকে চেয়ে কাঙালির মায়ের দু চোখে অশ্রুর ধারা বইছিল। এমন সময় 14-15 বছরের এক ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকে ফিরে তাকিয়ে বলল। রাতবো ক্ষণ রে। হঠাৎ উপরে আঙুল নির্দেশ করে ব্যগ্রস্বরে বলল, দেখ দেখ বাবা, বাবুর মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে অবাক হয়ে মুখ তুলে বলল, কই? কিছুক্ষণ ভালো করে দেখে শেষে বলল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ এলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্যে রে? চোখে ধুঁ লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁয়া লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নামিয়ে নিজেও স্নান করল, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা তার আর ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময়ে শুধু যে হেসেই ক্ষান্ত হন তা নয়, তীব্র প্রতিবাদও করেন। অনেকেই তো শখে রাজা বাদশাহ নাম রাখেন, তারা তো আর রাজা বাদশাহ হয় না। হয়তো দেখা যায় বাদশাহ নামের অনেকেরই জীবন কাগজ কুড়িয়ে বা রিক্সা চালিয়ে কেটে যায়। এদের নাম এদেরকে সারা জীবন ভেঙায়। কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করেছিল। অর্থাৎ তার নামের সাথে তার জীবনের বেশ ভালো মিল আছে। তার জন্মের সময় তার মা মারা যায়, বাবা তখন রাগ করে তার নাম রাখে অভাগী। বেচারির মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে রইল, সে এক আশ্চর্যের ব্যাপার। যার সাথে তার বিয়ে হয়েছিল তার নাম ছিল রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, সেই বাঘিনীকে নিয়ে বাঘ অন্য গ্রামে চলে গেল। অভাগী তার অভাগ্য আর তার শিশুপুত্র কাঙালিকে নিয়ে এই গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা আর কিছুদিনের অভাবের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারলেই তার দুঃখ দূর হয়ে যাবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না। খাওয়ার পর কাঙালি পুকুর থেকে মুখ ধুয়ে এসে দেখে তার মা তার খাবারের রেখে দেওয়া অংশ একটা মাটির পাত্রে রেখে দিচ্ছে। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না, বলল, না, খিদে নেই বই কি। কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাঁড়ি দেখে তবে ছাড়ল, তাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু কাঙালি ছোটবেলা থেকেই খুব রোগা আর দুর্বল ছিল বলে মায়ের কোল ছেড়ে
বাইরের কারোর সাথে মেশার তেমন কোনো সুযোগ পায়নি। মায়ের কোলে বসেই তাকে খেলার স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে মায়ের গলা জড়িয়ে ধরে কাঙালি চমকে উঠে বলল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে করে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলল, আমি যে নিজের চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগল। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। মাকে সে ছোটবেলা থেকেই বিশ্বাস করে আসছে। সেই মা যখন বলছে যে এত বড় একটা ব্যাপার সবাই চোখ মেলে দেখেছে, তাহলে তাকে আর অবিশ্বাস করার কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি, তাই না? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলেপাড়ায় নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিলে, তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না। বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুঁচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা দুই হাতে ছেলেকে বুকে চেপে ধরল। বস্তুত সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে সে জল মুছিয়ে দিতে দিতে বলল, কাঁথাটা পেতে দেবো মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল, মাথার উপর থেকে ছোট বালিশটা নামিয়ে আনল। হাত ধরে মাকে বিছানায় টেনে নিয়ে যাবার সময় মা বলল, কাঙালি, আজ আর তোর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপকথা বলি। কাঙালি সাথে সাথেই মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। বলল, বল তাহলে। অভাগী তার গল্প শুরু করল। রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার গল্প। এসব গল্প সে অন্যের কাছ থেকে বহুবার শুনেছে, কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন গল্প শুরু করল যা তার অন্যের কাছ থেকে শোনা নয়, তার নিজেরই সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। গল্প শুনতে শুনতে কাঙালির দেহ বারবার রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো। কখনো ভয়ে, কখনো অবাক হয়ে, কখনো আনন্দে সজোরে সে মায়ের গলা জড়িয়ে ধরে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হলো, সূর্য ডুবে গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যাপ্ত করল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলল না। নিবিড় অন্ধকারে কেবল অসুস্থ মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কানে সুধা বর্ষণ করে চলতে লাগলো। সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ,
সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানের হাতের আগুন। সেই আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ চূড়া ধোঁ তো ধোঁ নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি শরণ বাবা আমার, কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্পষ্ট স্বরে বলল, যা, ওসব কথা বলতে নেই। মা বোধহয় সেই কথা শুনতেই পেল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন আর কেউ ঘৃণা করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়েও রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথ খেজে আসতেই হবে। ছেলে তখন মায়ের মুখের ওপর মুখ রেখে ভাঙা গলায় বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা বলল, আর শোন কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একবার বুকে চেপে ধরল। অভাগীর জীবনের কাহিনী প্রায় শেষের দিকে। কাহিনী বেশি বড় না, সামান্যই। বেচারির বয়স বোধহয় 30ও হবে না। সে কাহিনীও শেষ হয়ে গেল খুব সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, কবিরাজ থাকতো অন্য গ্রামে। কাঙালি গিয়ে কান্নাকাটি করে কবিরাজের হাতে পায়ে ধরতে লাগলো। শেষে ঘটি বন্ধক দিয়ে 1 টাকা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা চারেক বড়ি দিলেন। তার আবার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘুঁটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পেতে ওষুধের বড়িগুলো নিয়ে মাথায় ঠেকিয়ে চুলায় ফেলে দিয়ে বলল, ভালো হলে এমনিতেই হব। দুলে বাগদি ঘরের কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন 2-3 এমনই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো। যে যত রকমের ওষুধের খবর জানে, হরিণের শিং ঘষা জল, গেঁটে কড়ি পুড়িয়ে মধুতে মাড়িয়ে চেটে দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। কাঙালি বেচারা ছোট মানুষ, যে যা বলে তাতেই সে লাফিয়ে ওঠে জোগাড় করার জন্য। মা তাকে কাছে ডেকে বলে, কবিরাজের বড়িতে কিছু হলো না, আর ওদের ওষুধে কাজ হবে? ভালো হলে আমি এমনিতেই হব। কাঙালি কেঁদে বলল, তুই তো ওষুধও খেলি না, চুলায় ফেলে দিলি, এমনিতে কি কেউ ভালো হয়? আমি এমনি সেরে যাব। তুই দুটো ভাত ফুটিয়ে খা, আমি চেয়ে চেয়ে একটু দেখি তোর খাওয়া। কাঙালি এই প্রথম অপটু হাতে ভাত রাঁধতে শুরু করলো। না পারল ফ্যান ঝাড়তে, না পারল ভাত বাড়তে। চুলা ভালো মতো জ্বলে না, জ্বললেও ভেতরে জল পড়ে ধোঁয়া হয়। ভাত ঢালতে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করতে লাগলো। নিজে একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না, বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে ডেকে কিভাবে কি করতে হয় সে উপদেশ দিতে দিতে কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে অবিরাম জল ঝরতে লাগলো। গ্রামের ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত। পরের দিন সকালে সে কাঙালির মার হাত দেখে তারই সামনে
গম্ভীরভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং মাথা নেড়ে উঠে চলে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয় হলো না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু তোমার একটু পায়ের ধুলো চায়। কাঙালি সাথে সাথে উঠে যেতে লাগলে তার মা তার হাত ধরে বলল, একটু কান্নাকাটি করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে আবার বলল, আসার সময় নাপিত বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে নিয়ে আসিস। আমার কথা বললে সে দিয়ে দেবে। আমাকে বড় ভালোবাসে সে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরের দিন রসিক দুলে সময় মতো যখন এসে হাজির হলো, তখন অভাগীর আর জ্ঞান নেই। মুখের ওপর মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টি পৃথিবী ছেড়ে কোথায় যেন চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝল, হয়তো বুঝল না, হয়তোবা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবুঝ বাহুখানি শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলার প্রয়োজন আছে, এটাও নাকি কেউ চাইতে পারে? তা তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল। সে বলল, দাও বাবা, দাও, একটু পায়ের ধুলোটা দাও। রসিক এগিয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, কাপড় চোপড় দেয়নি, কোনো খোঁজ খবরও রাখেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতির ঘরে না জন্মেও আমাদের দুলে ঘরে জন্মালে কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতির আগুনের লোভেই ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটল, প্রথম রাত্রিটাও কাটল, কিন্তু সকলের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতির জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই হয়তো তাদের রওনা দিতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হতেই সে এই দুনিয়া ত্যাগ করে গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়ুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয়নি, জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় কষিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, বাহ, এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকে তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার মায়ের মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউই অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো। তিনি অনুগ্রহ করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময়
যে কেউ দেখতে এসেছে কাঙালির মা তারই হাতে ধরে তার শেষ অভিলাষ ব্যক্ত করে গেছে। দারোয়ান ভুলবার পাত্র নয়। সে হাত মুখ নাড়িয়ে জানালো এ সকল চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে। গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ নেয়। তার নিশ্চিত বিশ্বাস হলো অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার কানে যায় তাহলে তার প্রতিবিধান না হয়ে পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে ওপরে উঠে এসেছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যের খাবার ও যৎসামান্য জল যোগানতে বাইরে এসেছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে কান্না আর চাপতে পারল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোঁড়াটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেলল নাকি। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে তো। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। অধর বললেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই। মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হয়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পুড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? কাঙালি জানত তা অসম্ভব। তার উত্তরীয় কিংবা মূল্যস্বরূপ তার ভাত খাবার পিতলের কাঁসাটি বিন্দি পিসি 1 টাকায় বাঁধা দিতে গেছে। সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নেড়ে বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, না তো মাকে নদীর চড়ায় গিয়ে পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি, হতচ্ছাড়া, নচ্ছার। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন একটা কথা উচ্চারণ করল যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝেড়ে উঠে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে বেরিয়ে গেল। কেন সে যে মার খেলো, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে এই চাকরি তার জুটত না। বললেন, পরেশ, দেখো তো হে, এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়ি শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করেই হয়েছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিলেন। কাঙালি এসে তার সম্মুখে দাঁড়ালো, বলল, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হয়ে পড়ছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়।
এই বলে সে ঘটনাটা প্রকাশ করে বলল। মুখুজ্জে বিস্মৃত ও বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিছু হবে না। এই বলে অন্যত্র প্রস্থান করলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে আবার কবে পোড়ায় রে? যা, মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্তসম্মতভাবে এই পথে কোথায় যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝোঁকে আবার কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হল। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দিল। তারপর সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চক্ষু পেতে কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হয়ে চেয়ে রইল। গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসতে পারে গল্পবাজ। ধন্যবাদ।